Hello everyone, welcome to my channel DEM Learn Academy. DEM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বাংলা প্যাডাগজি সিটেট 2013 যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো আমরা আজকের এই প্র্যাকটিস সেট 4 এর মধ্যে আলোচনা করব। ওকে, তো যে সকল বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখছো, তোমরা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের সেশনটি। তাই প্রত্যেককে বলছি তোমরা কেউ স্কিপ না করে দেখতে থাকো আজকের এই সেশনটি। বাংলা প্যাডাগজির যে 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন 2013-তে এসেছিল, সেই প্রশ্ন নিয়ে আজকের আমরা আলোচনা করবো। আর এবারে আমাদের লক্ষ্য রয়েছে কিন্তু 27+ পাওয়ার। আর এই 27+ পাওয়ার লক্ষ্যে কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও আপলোড করে চলেছি। ওকে, তো তোমরা অবশ্যই করে ভিডিওগুলো দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো ও শেয়ার করো। আর তোমরা যদি এই ভিডিওর সমস্ত ভিডিওগুলি পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারো। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। আর যদি ওখান থেকে না যুক্ত হতে পারো তাহলে তোমরা টেলিগ্রামে গিয়ে DEM Learn Academy বলে সার্চ করো, ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হতে পারো। ওকে, তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করবো আজকের সেশন। বাংলা প্যাডাগজি 2013 যে সিটেটের কোশ্চেনগুলো রয়েছে সেগুলি প্রত্যেককে বলছি স্কিপ না করে তোমরা অবশ্যই দেখতে থাকো। ওকে, চলো দেখো, প্রথম বলেছি কি, প্রথম প্রশ্ন, পড়ার সময় নিচের কোন ব্যাকরণিক উপাদান ছাত্রছাত্রীদের একটি বাক্য বা পাঠ এর বিভিন্ন অংশের মধ্যেকার সম্পর্ক বুঝতে সাহায্য করে? অর্থাৎ একটা বাক্য ও পাঠের মধ্যে যে সম্পর্ক, বাক্য বা পাঠ এদের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা বুঝতে কোন ব্যাকরণিক উপাদান সহায়তা করে? দেখো বলেছে ক্রিয়া বিশেষণ, বি সর্বনাম, সি নাম বিশেষ্য, ডি ক্রিয়াপদগুচ্ছ। দেখো সবসময় কিন্তু ব্যাকরণিক যে উপাদানটি বাক্য পাঠের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক বুঝতে সহযোগিতা করে সেটা হচ্ছে কি, নাম বিশেষ্য। ওকে, নাম বিশেষ্যর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন অংশের মধ্যে পাঠের বা বাক্যের সম্পর্ক আমরা বুঝতে পারি। অর্থাৎ যে কাজটি করছে তার যে সম্পর্ক অন্যান্য অংশের মধ্যে, সেটাই তো নাম বিশেষ্য। আর সেই নাম বিশেষের মাধ্যমে কিন্তু আমরা বাক্যের বিভিন্ন অংশের সঙ্গে বাক্য বা পাঠের যে সম্পর্ক তা কিন্তু আমরা অবশ্যই করে বুঝতে পারি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন চলে যাবো। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোন বাক্যটি সাংগঠনিক রূপে সঠিক? কোন বাক্যটি সাংগঠনিক রূপে সঠিক? এখানে সংকেত বলেছে বাসের পিছনে যে ছুটছিল তার কথা ভাবুন। এবার অপশনগুলো কি দিয়েছে, বাসের পিছনে ছুটতে গিয়ে লোকটি পড়ে গেল, বি বাসের পিছনে ছুটতে গিয়ে লোকটি মোবাইল ছিটকে গেল। এখানে মোবাইলের কথা কিন্তু কিছু আসছে না, তাহলে কিন্তু এটা হবে না। সিটটা দেখো কি বলেছে, বাসের পিছনে ছুটতে গিয়ে লোকটির কপাল ঘেমে গেল, এখানে ঘামের কথাও কিছু বলেনি, তাহলে এটাও হবে না। ডিটা কি বলেছে, বাসের পিছনে ছুটতে গিয়ে লোকটিকে কেউ ডাকলো। কেউ ডাকলো এখানে বলেছে কি না, বলেনি, তাহলে এটা কিন্তু হবে না। তাহলে অর্থাৎ বাসের পিছনে ছুটতে গিয়ে লোকটি পড়ে গেল, তাহলে সঠিক উত্তরটি কি হয়ে গেল, বাসের পিছনে ছুটতে গিয়ে লোকটি পড়ে গেল। ওকে, নেক্সট 3 নম্বরের প্রশ্ন চলে যাব। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, 3 নম্বর প্রশ্ন, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি শ্রবণগত আচরণের অর্থাৎ লিসেনিং বিহেভিয়ার এর বর্ণনা দেয় না বলেছে, বর্ণনা দেয় না, অর্থাৎ শ্রবণগত আচরণের বর্ণনা দেয় না। তাহলে উত্তর কি বলেছে, দেখো মনোযোগ সহকারে শুনলে শ্রোতা বক্তার কার্যাবলী সম্পর্কে পূর্বানুমান করতে পারে। হ্যাঁ, অবশ্যই। তাহলে যদি মনোযোগ সহকারে শোনে তাহলে বক্তার কার্যাবলী সম্পর্কে পূর্বানুমান বা পূর্বের বিষয়গুলি অনুমান করতে পারে। তাহলে এটা হচ্ছে ঠিক, কিন্তু এখানে আমাদের বর্ণনা দেয় না বলেছে। দেখো বিটটা কি বলেছে, মানুষ নির্বাচিত কথা শুনতে শেখে এবং এমনকি অপ্রত্যাশিত, অবাঞ্ছিত
কথা সময় কান বন্ধ রাখতেও পারে। অর্থাৎ দেখো, যদি শ্রবণগত আচরণ ঠিকঠাক হয়, তাহলে নির্বাচিত কথা সে শুনতে শেখে এবং অপ্রত্যাশিত যে অবাঞ্ছিত কথা সেই সময় কিন্তু তারা বন্ধ রাখতে পারে। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু সঠিক। দেখো, সিটটা বলে যে কোনো প্রশিক্ষণ ছাড়া প্রকৃতিগতভাবেই ভালো শ্রোতা হওয়া যায়। দেখো, প্রশিক্ষণ ছাড়া কিন্তু কখনো খুব ভালো শ্রোতা হওয়া যায় না। ঠিক আছে, তাহলে এখানে এইটা কিন্তু শ্রবণগত আচরণের একটা ব্যতিক্রম রয়েছে, অর্থাৎ বর্ণনা দেয় না। তাহলে সিটটা হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। কোনো প্রশিক্ষণ ছাড়া প্রকৃতিগতভাবে ভালো শ্রোতা হওয়া যায় না। ডিটটা দেখো, দেখে নিয়ে একবার, যাবতীয় যোগাযোগের অন্তত অর্ধেক অংশ অধিকার করে থাকে শোনা। দেখো, যোগাযোগের অবশ্যই অর্ধেক অংশ কিন্তু অধিকার করে থাকে শোনা, অবশ্যই এটাও কিন্তু সঠিক। দেখো বন্ধুরা, 4 নম্বর প্রশ্নে চলে এসেছি। স্থলপদ্ম শব্দটির উচ্চারণ শেখানোর জন্য আপনি স্থলপদ্ম শব্দটির উচ্চারণ শেখানোর জন্য আপনি কি করবেন? দেখুন, তাহলে অন্যতম পন্থা হিসেবে বাংলা ভাষার অনুরূপ একটি শব্দ ব্যবহারের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করবেন। তাহলে অন্যতম পন্থায় বাংলা ভাষার অনুরূপ একটি শব্দ ব্যবহারের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করবেন। দেখো, অনুরূপ বাক্য শব্দ নিয়ে কিন্তু স্থলপদ্ম শব্দের উচ্চারণটি শেখানো সম্ভব নয়। ওকে, দেখো বলেছে শব্দটির অর্থ নিজে জেনে শিক্ষার্থীদের জানাবেন। শব্দটির অর্থ নিজে জেনে শিক্ষার্থীদের জানাবেন, অর্থাৎ এরকম এটাও কিছুটা হলেও হতে পারে। দেখো, উচ্চারণ অভিধান ব্যবহার করবেন এবং শিক্ষার্থীদের শোনানোর জন্য শব্দটি মুখে বলবেন। আর শিক্ষার্থীদের বলবেন যে শব্দটি দেশি শব্দ নয়। এটাই তো কখনো নয়। তাহলে এখানে দুটো বিষয় পড়ে আছে। দেখো, শব্দটি অর্থ নিজে জেনে শিক্ষার্থীদের জানাবেন, আর উচ্চারণ অভিধান ব্যবহার করবেন এবং শিক্ষার্থীদের শোনানোর জন্য শব্দটি মুখে বলবেন। অবশ্যই এখানে দেখো, উচ্চারণ অভিধান ব্যবহার করবেন এবং সেই শব্দটি শিশুদেরকে বা শিক্ষার্থীদেরকে শোনানোর জন্য অবশ্যই করে মুখে বলতে হবে। তাহলে এখানে আর অর্থ জেনে নিজের শিক্ষার্থীদের জানাবেন, এটা কিন্তু হবে না। তাহলে উচ্চারণ অভিধান ব্যবহার করবেন এবং শিক্ষার্থীদের শোনানোর জন্য শব্দটি মুখে বলবেন। এটা হয়ে গেল কি সঠিক উত্তর। ওকে, তাহলে সিটটা সঠিক উত্তর। চলো নেক্সট। দেখো, 5 নম্বর বলেছে কোনো গল্পের শিরোনাম, পরিচ্ছেদ, নাম এবং চিত্রায়িত তথ্যাবলীর উপর ভিত্তি করে গল্পটির বিষয়বস্তু বোঝার চেষ্টা করো। অর্থাৎ শিরোনাম, পরিচ্ছেদ, নাম ও চিত্রায়িত তথ্যাবলীর উপর ভিত্তি করে গল্পটির বিষয়বস্তু বোঝার চেষ্টা করো। এ ব্যাপারে তোমার কৌতূহল অনুযায়ী অন্য কোন দিক লক্ষ্য করতে পারো। বলেছে এই পঠন কর্মটি কেমন? এই পঠন কর্মটি দর্শন, শব্দবোধ, পূর্বজ্ঞানের ব্যবহার না পূর্বানুমান? দেখো, শিরোনাম, পরিচ্ছেদ, নাম, চিত্রায়িত তথ্যাবলীর উপর ভিত্তি করে গল্পটার বিষয়বস্তু বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এখানে যে কাজটি সেটা কি? অর্থাৎ এই যে শিরোনাম, পরিচ্ছেদ পড়ে আর ছবি দেখে অনুমান করতে হবে যে গল্পটির কি বিষয়বস্তু বোঝার চেষ্টা করছে। তাহলে এটা হচ্ছে কি পূর্বানুমান, অর্থাৎ পূর্বের অনুমান, বিষয়গুলি অনুমান করা হচ্ছে এখানে সঠিক উত্তর। অর্থাৎ পূর্বানুমানের মাধ্যমে কিন্তু এই গল্পের শিরোনাম, পরিচ্ছেদ, নাম ও চিত্রায়িত তথ্যাবলীর উপর ভিত্তি করে গল্পের বিষয়বস্তুটি বোঝার চেষ্টা করা সম্ভব। দেখো বন্ধুরা, 6 নম্বর প্রশ্নে চলে এসেছি। 6 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে একটি রেস্তোরাঁয় নিচের ঘোষণাটি লক্ষ্য করুন। রেস্তোরাঁতে নিচের ঘোষণা লক্ষ্য করুন। কোন লাইন বা লাইনগুলিতে একটি ভুল রয়েছে? দেখো, প্রথম লাইন কি বলেছে? উপভোগ করুন গরম গরম মশলাযুক্ত। দ্বিতীয় লাইন স্ন্যাক্স এবং টাটকা তাজা চকলেট বিস্কুট। তৃতীয় লাইন বলছে ওদের কি অপূর্ব স্বাদ। এখানে এই তিনটে লাইন যেটা দিয়েছে, এই তিনটে লাইন
এই তিনটে লাইনের মধ্যে কোন লাইনটাতে বা কোন লাইনগুলিতে ভুল আছে। তাহলে প্রথম বলেছে দেখো অপশান ই 1 নম্বর ও 2 নম্বর লাইনে ভুল আছে। দ্বিতীয় বলেছে কি বিটটা কেবল 1 নম্বর লাইনে ভুল। সি বলেছে 1 নম্বর ও 3 নম্বর লাইনে ভুল। ডি বলেছে কেবল 3 নম্বর লাইনে ভুল। তাহলে এখানে দেখো উপভোগ করুন গরম গরম মশলাযুক্ত, এখানে কিন্তু কোনো আমরা ভুল দেখতে পাচ্ছি না। স্ন্যাক্স এবং টাটকা তাজা চকোলেট বিস্কুট, তাহলে এখানেও কি তোমরা কোনো দেখতে পাচ্ছ ভুল? এখানেও কিন্তু কোনো ভুল নেই। বলছি ওদের কি অপূর্ব স্বাদ, দেখো এইখানে কিন্তু আমার একটা ভুল মনে হচ্ছে কি না, ওদের কি অপূর্ব স্বাদ, অর্থাৎ এখানে কি হবে তাদের কি অপূর্ব স্বাদ। তাহলে আমার ভুলটা কি হচ্ছে, কেবল তৃতীয় লাইনে ভুল রয়েছে। ওকে, তাহলে সঠিক উত্তরটি কি হয়ে গেল আমাদের তৃতীয় লাইনে ভুল রয়েছে। চলো 7 নম্বর প্রশ্ন চলে এসেছি বন্ধুরা। দেখো কোন শিক্ষার্থী বা কোন শিক্ষার্থী নির্দিষ্ট শিক্ষাগত দক্ষতা বা স্পেসিফিক একাডেমিক অ্যাপটিটিউডস এর অন্তর্গত পর্যবেক্ষণ কোনটি? শিক্ষার্থীর নির্দিষ্ট শিক্ষাগত দক্ষতা বা স্পেসিফিক একাডেমিক অ্যাপটিটিউডস এর অন্তর্গত পর্যবেক্ষণ কোনটি? বলেছে অপ্রত্যাশিত, কখনো কখনো বোকার মতো প্রত্যুত্তর দেয়। বি বলেছে অন্যদের দক্ষতা এবং পারঙ্গমতা বুঝতে পারে। সি বলেছে যথোপযুক্ত শারীরিক গঠনের অধিকারী। ডি বলেছে পছন্দের বা আগ্রহের ক্ষেত্রগুলিতে দীর্ঘ মনোসংযোগ ক্ষমতা আছে। দেখো স্পেসিফিক একাডেমিক অ্যাপটিটিউডস এর অন্তর্গত পর্যবেক্ষণ কোনটা? অপ্রত্যাশিত এবং কখনো কখনো বোকার মতো প্রত্যুত্তর দেয়, এটা কিন্তু না। বলেছে অন্যদের দক্ষতা ও পারঙ্গমতা বুঝতে স্পেসিফিক একাডেমিক অ্যাপটিটিউডস এটার পর্যবেক্ষণ, এটা সঠিক নয়। দেখো যথোপযুক্ত শারীরিক গঠনের অধিকারী, এখানে শারীরিক গঠনের কোনো রকম বিষয় আসছে না। দেখো তাহলে কি রয়েছে, পছন্দের বা আগ্রহের ক্ষেত্রগুলিতে দীর্ঘস্থায়ী মনোসংযোগ ক্ষমতা আছে। তাহলে যখন স্পেসিফিক একাডেমিক একটা অ্যাপটিটিউড অর্থাৎ শিক্ষাগত দক্ষতা, নির্দিষ্ট শিক্ষাগত দক্ষতা, এটা কিন্তু পর্যবেক্ষণ এর অন্তর্গত পর্যবেক্ষণ হচ্ছে কি প্রত্যেকের বা পছন্দের আগ্রহের ক্ষেত্রগুলিতে দীর্ঘস্থায়ী মনোযোগ আছে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের ডিটা। ওকে, চলো নেক্সট চলে যাব। 8 নম্বর প্রশ্ন কি বলেছে, পূর্ব অভিজ্ঞতার উপরে প্রকৃষ্ট যোগাযোগ স্থাপনের নির্ভরশীলতাকে বলা হয়। পূর্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে প্রকৃষ্ট যোগাযোগ স্থাপন হয়, সেই স্থাপনের নির্ভরশীলতাকে কি বলা হয়? এ বলেছে ধারণা নির্মাণ, কনসেপ্ট ফরমেশন। বি বলেছে শিক্ষার স্থানান্তরীকরণ, ট্রান্সফার অফ লার্নিং। সি বলেছে প্রশ্ন করার কৌশল অর্থাৎ কোশ্চেনিং টেকনিক। ডি বলেছে প্রত্যক্ষ ব্যাখ্যা বিশ্লেষণ প্রদর্শন লাইভ ডেমনস্ট্রেশন। দেখো বলেছে পূর্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে বা পূর্ব অভিজ্ঞতার উপরে প্রকৃষ্ট যোগাযোগ স্থাপনের যে নির্ভরশীলতা, সেটাকে কি বলা হয়? অর্থাৎ দেখো পূর্বের অভিজ্ঞতা থেকে প্রকৃষ্ট যোগাযোগের জায়গায় যাচ্ছে, অর্থাৎ এখানে পূর্বের অভিজ্ঞতা থেকে নতুন একটা যোগাযোগ স্থাপন করছে। তাহলে এখানে কি হচ্ছে, শিক্ষার স্থানান্তর হচ্ছে, অর্থাৎ ট্রান্সফার অফ লার্নিং হচ্ছে। তাহলে সঠিক উত্তরটি কি হবে এখানে, শিক্ষার স্থানান্তর বা ট্রান্সফার অফ লার্নিং। ওকে, 9 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, দক্ষতা বিবর্ধনের জন্য উদ্দীপনাকে স্টিমুলেশন কাজে লাগানো হয় এমন একটি শিক্ষক শিক্ষণ পদ্ধতি হচ্ছে। দেখো দক্ষতা বিবর্ধনের জন্য উদ্দীপনাকে বা স্টিমুলেশনকে কাজে লাগানো হয় এমন একটি শিক্ষক শিক্ষণ পদ্ধতি কোনটি? উদ্দীপনাকে কাজে লাগানো হয় কোন পদ্ধতিতে উদ্দীপনা কাজে লাগানো হয়? তাহলে পাঠ পরিকল্পনা অর্থাৎ লেসন প্ল্যান। বি বলেছে ব্যাখ্যা বিশ্লেষণ আদিত ভিডিও দর্শন। সি বলেছে পুঙ্খানুপুঙ্খ অনুপুঙ্খ শিক্ষণ বা মাইক্রো টিচিং। ডি বলেছে ক্লাস লেকচারে ভালো নোটস গ্রহণ। দেখো
উদ্দীপনাকে কাজে লাগানো হয় অ্যাকচুয়ালি অনুশিখন বা অনুপঙ্খ শিখনে, অর্থাৎ মাইক্রো টিচিং। তাহলে সঠিক উত্তরটি কি হবে? মাইক্রো টিচিং। অর্থাৎ উদ্দীপনাকে কাজে লাগানো হয় এমন একটি শিক্ষক শিখন পদ্ধতি। এখানে দেখো শিক্ষক শিখন অর্থাৎ শিক্ষকদের শেখানো হয়, সেই শিক্ষক শিক্ষণ পদ্ধতি হচ্ছে কি? মাইক্রো টিচিং। নেক্সট পরবর্তী প্রশ্নে চলে এসেছি বন্ধুরা। দেখো নির্বাত লিখন অর্থাৎ ফ্রি রাইটিং, মস্তিষ্ক আন্দোলন, ব্রেন স্ট্রমিং, একত্রীকরণ, ক্লাস্টারিং এবং ভাবনার মানচিত্র অর্থাৎ আইডিয়া ম্যাপিং, এই রচনার প্রতিক্রিয়ার মধ্যে কোন স্তরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? অর্থাৎ নির্বাত লিখন, ফ্রি রাইটিং, ব্রেন স্ট্রমিং, ক্লাস্টারিং অ্যান্ড আইডিয়া ম্যাপিং, আর রচনা প্রতিক্রিয়ার মধ্যে কোন স্তরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? এ বলেছে পূর্ব লিখন, বি বলেছে খসড়া নির্মাণ, সি পুনরাবলোকন, ডি বলেছে প্রুফ রিডিং। দেখো যেহেতু বলেছে নির্বাত লিখন ও মস্তিষ্ক আন্দোলন অর্থাৎ মাথার মধ্যে একটা আন্দোলিত করা বা মাথার একটা অনুপ্রেরণা তৈরি করা, আর একত্রীকরণ অর্থাৎ সমস্ত কিছু একত্রিত করতে আর ভাবনার মানচিত্র আইডিয়া ম্যাপিং অর্থাৎ একটা ধারণা, মাথার মধ্যে একটা ধারণা, এর রচনার প্রতিক্রিয়া কোন স্তরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? দেখো এইগুলো কিন্তু ধারণা করতে গেলে বা সমস্ত কিছু একত্রিত করতে গেলে পূর্ব লিখন, প্রি রাইটিংটা আমাদের সব থেকে প্রয়োজনীয়। অর্থাৎ সমস্ত কিছু আগে থেকে আমাদেরকে লিখে রাখতে হবে। ঠিক আছে, তাহলে প্রি রাইটিং হলো এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন চলে যাবো। দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে? 11 নম্বর প্রশ্ন, নিচের শব্দগুলির ব্যাকরণগত শ্রেণী কি? কিন্তু, এবং, আর, ও, নাকি, তাই, সহিত, তবু, ছি। দেখো এই যে শব্দগুলো রয়েছে এদের ব্যাকরণগত শ্রেণী কি? দেখো এ বলেছে নাম বিশেষ্য, বি বলেছে ক্রিয়া বিশেষণ, সি বলেছে অব্যয়, ডি বলেছে সর্বনাম। দেখো সর্বনাম কাকে বলে আমরা জানি, নামের পরিবর্তে যদি কিছু বোঝায় বা বিশেষের পরিবর্তে যখন বোঝায় তাকে বলা হচ্ছে কি? সর্বনাম। ঠিক আছে, তাহলে সর্বনামটা কিন্তু এখানে হবে না, যেহেতু কিন্তু, এবং, আর, নাকি, তাই, সহিত, তবু, ছি এগুলো রয়েছে। দেখো ক্রিয়া বিশেষণ অর্থাৎ ক্রিয়ার দোষ গুণ অবস্থা বোঝালে তখন ক্রিয়া বিশেষণ হয়, তাহলে এখানে ক্রিয়ার দোষ গুণ কিন্তু এগুলো বোঝায় না, তাহলে এখানে এটা কিন্তু হবে না। ওকে, তারপর বলেছে দেখো নাম বিশেষ্য অর্থাৎ বিশেষ্য পদ, নামবাচক যে সকল পদগুলো, নামবাচক যে সকল বিশেষ্য থাকে সেগুলো হচ্ছে কি নাম বিশেষ্য। অর্থাৎ এখানে দেখো এগুলো কিন্তু বিশেষ্যের কোনো অংশ নয়, তাহলে এটাও কিন্তু হবে না। ওকে, তাহলে কিন্তু, এবং, আর, ও, নাকি, তাই, সহিত, তবু, ছি এগুলো কিন্তু হয়ে যাচ্ছে কি? অব্যয়। অবশ্যই একদম এগুলো অব্যয়। কিন্তু, এবং, আর, নাকি, তাই, সহিত এগুলো হচ্ছে কি? ব্যাকরণগত শ্রেণীর দিক থেকে এটা হচ্ছে অব্যয়। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, একটি লিখন কর্ম সম্পাদনের সবচেয়ে কাঙ্ক্ষিত ধারণাটি। দেখো লিখন কর্ম সম্পাদন অর্থাৎ লেখার কাজ সম্পাদনের জন্য কাঙ্ক্ষিত ধারণাক্রমটি কেমন? ধারণাক্রমটি দেওয়া আছে এখানে দেখো। বলেছে তথ্য সংগ্রহ, ক্রমবিন্যাস, খসড়া নির্মাণ আর দ্বিতীয় খসড়া নির্মাণ। বি বলেছে তথ্য সংগ্রহ, ক্রমবিন্যাস, দ্বিতীয় খসড়া নির্মাণ। আর সি বলেছে দেখো ক্রমবিন্যাস, তথ্য সংগ্রহ, খসড়া নির্মাণ, দ্বিতীয় খসড়া নির্মাণ। আর ডি বলেছে খসড়া নির্মাণ, তথ্য সংগ্রহ, খসড়া নির্মাণ, দ্বিতীয় খসড়া নির্মাণ। দেখো এটা তো কোনো মতে হবে না, খসড়া নির্মাণ ও তথ্য সংগ্রহ, খসড়া নির্মাণ রয়েছে, আবার এটা হবে না। ওকে, এবার দেখো এখানে যেহেতু বলেছে তথ্য সংগ্রহ, ক্রমবিন্যাস, দ্বিতীয় খসড়া নির্মাণ কিন্তু কখনো আগে হয়, আগে প্রথম খসড়া নির্মাণটা করতে হয়, তাহলে এটা কিন্তু এখানে প্রযোজ্য নয়। তাহলে পড়ে থাকলে দেখো আমাদের এ আর সি, তাহলে তথ্য সংগ্রহ, ক্রমবিন্যাস, খসড়া নির্মাণ, দ্বিতীয় খসড়া নির্মাণ, আর ক্রমবিন্যাস, তথ্য সংগ্রহ, খসড়া নির্মাণ, দ্বিতীয় খসড়া নির্মাণ। এখানে দেখো
আগে কিন্তু আমার তত্ত্ব সংগ্রহটা করতে হবে, তারপরে তার ক্রমবিন্যাস করব। তাহলে ক্রমবিন্যাসটা কিন্তু আমার আগে হবে না। তাহলে প্রথমে কি হবে? তত্ত্ব সংগ্রহ, তারপরে কিন্তু ক্রমবিন্যাস। ওকে, তাহলে ক্রমবিন্যাসটা চলে যাবে কি 2 নম্বরে, তারপরে খসড়া নির্মাণ, তারপর দ্বিতীয় খসড়া নির্মাণ। তাহলে এখানে দেখো তত্ত্ব সংগ্রহ, ক্রমবিন্যাস, খসড়া নির্মাণ, দ্বিতীয় খসড়া নির্মাণ, একদম। তাহলে প্রথমে আমরা তত্ত্ব সংগ্রহ করব, তারপরে তার ক্রমবিন্যাস করব, তারপরে খসড়া নির্মাণ করব, তারপরে দ্বিতীয় খসড়া নির্মাণ করব। ওকে, তাহলে লিখন কর্ম সম্পাদনের সবচেয়ে কাঙ্ক্ষিত ধারণাটি হয়ে গেল তত্ত্ব সংগ্রহ, ক্রমবিন্যাস, খসড়া নির্মাণ ও দ্বিতীয় খসড়া নির্মাণ। ওকে, তো হলো সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন চলে যাব। বলেছে কি কোন ভাষা শিক্ষার ক্লাসে সাহিত্য পাঠ আমাদের ছাত্রছাত্রীদের, অর্থাৎ কোন ভাষা শিক্ষার ক্লাসে সাহিত্য পাঠ ছাত্রছাত্রীদের ড্যাশ, অর্থাৎ কিসের পরিচয় ঘটায় বা কিসের পরিচয় ঘটায় না। বলেছে কোনো সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটায় না। হ্যাঁ, অবশ্যই ভাষা শিক্ষার সাহিত্য পাঠ অবশ্যই সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটায়, তাহলে এটা কিন্তু হবে না। ওকে, বি বলেছে দেখো ভাষার মান্যতাপ্রাপ্ত বৈচিত্র্য পরিধির সঙ্গে পরিচয় ঘটায়, অবশ্যই এটা হতে পারে। তাহলে মান্যতাপ্রাপ্ত বৈচিত্র্য পরিধির সঙ্গে পরিচয় ঘটায়। সি বলেছে দেখো ভাষার পুরাতন শৈলীর সঙ্গে পরিচয় ঘটায়, ভাষার পুরাতন শৈলীর সঙ্গে পরিচয় কিছুটা হলেও ঘটাতে পারে। ওকে, সাহিত্য পাঠ ভাষা শিক্ষা ক্লাসে দুরূহ শব্দভাণ্ডারের সঙ্গে পরিচয় ঘটানো, দুরূহ শব্দভাণ্ডারের সঙ্গে পরিচয় ঘটাতে পারে আর নাও ঘটাতে পারে। ঠিক আছে, সাহিত্য পাঠের ক্ষেত্রে এটা কিছুটা হলেও হতে পারে, কিন্তু এটা কিন্তু এখানে সব থেকে প্রযোজ্য নয়। ওকে, এবারে দেখো দুটো আমাদের হাতে রয়েছে, তাহলে ভাষার পুরাতন শৈলীর সঙ্গে পরিচয় ঘটানো আর ভাষার মান্যতাপ্রাপ্ত বৈচিত্র্য পরিধির সঙ্গে পরিচয় ঘটানো। এখানে সব থেকে পারফেক্টটা দেখো ভাষার মান্যতাপ্রাপ্ত বৈচিত্র্য, অর্থাৎ যে ভাষার যে বৈচিত্র্যগুলো রয়েছে সেটা বৈচিত্র্য পরিধির সঙ্গে কিন্তু পরিচয় ঘটানো হচ্ছে কি ভাষা শিক্ষার ক্লাসে সাহিত্য পাঠের ছাত্রছাত্রীদের সব থেকে বড় বিষয় হচ্ছে ভাষার মান্যতাপ্রাপ্ত বৈচিত্র্য পরিধির সঙ্গে পরিচয় ঘটানো। ওকে, তাহলে বিটটা হয়ে গেল উত্তর এখানে। ওকে, নেক্সট দেখো আবিষ্কারের নীতি, আবিষ্কারের নীতি দ্য প্রিন্সিপাল অফ ডিসকভারি বলতে বোঝায় একটি ব্যাকরণ ক্লাসের শিক্ষার্থীরা, তাহলে প্রিন্সিপাল অফ ডিসকভারি বলতে বোঝায় কি ব্যাকরণ ক্লাসের শিক্ষার্থীরা ব্যাকরণ ভিত্তিক কার্যকলাপ নিযুক্ত থাকবে যেখানে তাদের পারস্পরিক সহযোগিতার চিন্তা মাথায় রাখতে হবে। বি বলেছে দেখো তাহলে বেশ কিছু উদাহরণ নিয়ে কাজ করতে ব্যাকরণের নির্দিষ্ট কিছু নিয়ম সংগঠিত করবে। সি বলেছে একটি কাজ সম্পূর্ণ করতে সচেতনভাবে ব্যাকরণের নিয়মাবলী মনে রাখবে। ডি বলেছে ব্যাকরণগত অশুদ্ধি এড়ানোর জন্য শিক্ষকের সাহায্য নেবে। দেখো এখানে বেশ কিছু উদাহরণ নিয়ে কাজ করতে করতে ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম শিখবে। এখানে নিয়মের বিষয় কিছু আসবে না, আর বেশ কিছু উদাহরণ নিয়ে কাজ করবে, তার মধ্যে ব্যাকরণ নিয়ম সংগঠিত হবে, এটা কিন্তু প্রিন্সিপাল অফ অর্থাৎ আবিষ্কারের নীতি এটা নয়। ওকে, তাহলে যে একটি কাজ সম্পূর্ণ করতে সচেতনভাবে নিয়মাবলী মনে রাখবে, নিয়মাবলী বিষয় এখানে মনে রাখার কোনো প্রয়োজন নেই, যেহেতু প্রিন্সিপাল অফ ডিসকভারি অর্থাৎ আবিষ্কারের নীতি বলেছে। ব্যাকরণগত অশুদ্ধি এড়ানোর জন্য শিক্ষকের সাহায্য নেবে, আবিষ্কার পদ্ধতিতে শিক্ষকের সাহায্য এখানে প্রযোজ্য হবে না। ওকে, এবারে দেখো ব্যাকরণ ভিত্তিক কার্যাবলীতে নিযুক্ত থাকবে, অর্থাৎ দেখো যেহেতু আবিষ্কার নীতি অর্থাৎ শিক্ষার্থীরা অবশ্যই তো এখানে নিযুক্ত থাকতে হবে যেখানে তাদের পারস্পরিক সহযোগিতা চিন্তা মাথায় রাখতে হবে, অর্থাৎ তাদের যে পারস্পরিক সহযোগিতা এবং তাদের যে চিন্তা সেই চিন্তাধারার কিন্তু একটা রূপ দেবে আবিষ্কার পদ্ধতিতে, অর্থাৎ প্রিন্সিপাল অফ ডিসকভারিতে শিক্ষার্থীদের নিযুক্ত থাকতে হবে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চিন্তা মাথায় রাখতে হবে তাদের যে চিন্তা সেই চিন্তাটাকে প্রসারিত করার জন্য। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল কি এটা ব্যাকরণ ভিত্তিক কার্যাবলী নিযুক্ত থাকবে
যেখানে তাদের পারস্পরিক সহযোগিতার চিন্তা মাথায় রাখতে হবে। ওকে, চলো নেক্সট। তাহলে এই ছিল আজকের আমাদের দেখো পুরো সেশনটি। তো আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে। তো যদি আমার এই সেশনটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই করে লাইক করবে, কমেন্ট করবে এবং আশা রাখছি শেয়ারও করবে। আর প্রত্যেকে যারা তোমরা নতুন আছো বা নতুন আমার ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলি তোমাদের কাছে চলে যাবে, আর নোটিফিকেশন বটনটিও অন করে রাখবে। ওকে, তো চলো, এই পর্যন্ত ছিল আজকের বাংলা প্যাডাগজি সিটের 2013 যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করলাম। আবার পরবর্তীতে দেখা হবে নতুন একটি প্র্যাকটিস সেট নিয়ে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়তে থেকো। প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে।